জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। সকলে যাতে টিকা পায় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি এবং সবাই টিকা পাবে সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় আমরা শুধু শিক্ষার উন্নতি করা না, শিক্ষা নীতিমালা নেওয়া, আমরা এমনকি শিক্ষার পাঠ্যক্রমটা আধুনিক যাতে হয় তার ব্যবস্থা মাত্র কয়েকদিন আগে আমরা সেই নীতিটা গ্রহণ করেছি। তাছাড়া এ পর্যন্ত আমাদের প্রায় যতগুলি স্কুল ছিল, কলেজ, স্কুল, সরকারি, এই করোনাকালীন সময় যেহেতু ক্লাস ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সবগুলি খুবই জরাজীর্ণ অবস্থা পড়েছিল, সব কিন্তু মেরামত করা হয়েছে। শুধু কামরাগুলিতে রুমগুলি তাদের ছাত্রদের তালা দেওয়া, সেই জন্য সেখানে করা মানে সেটাকে সংস্কার করা যায়নি। এর বাইরে প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মেরামত করে দিয়েছি। এটা আপনারা নিজেরা এখন যে দেখতে পারবেন কত সুন্দর হয়ে গেছে। এবং প্রত্যেকটা কাজের আগের কি অবস্থা ছিল আর তারপরে কি হয়েছে সব ছবি কিন্তু আমাকে পাঠানো, আমি দেখি বসে বসে। কাজে সেইভাবেই কিন্তু কাজ করা হয়েছে। আর তাছাড়া স্কুলে প্রায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতায় 1977টি মাধ্যমিক বিদ্যালয়, 92টি সরকারি বেসরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা, 4770টি মেরামত সংস্কার করা হয়েছে, 1583টি র্যাম্প নির্মাণ করা হয়েছে যারা প্রতিবন্ধী বা চলতে পারে তাদের জন্য সুবিধা হয়, 7760টি ছাত্রী টয়লেট করা হয়েছে। আগে ছাত্রছাত্রীদের আলাদা টয়লেট ছিল, এখন প্রত্যেক স্কুলে আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়ে গেছে। পাশাপাশি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় 318টা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়, 955টি মেরামত সংস্কার কাজ সমাপ্ত হয়, 262টি র্যাম্প ও 368টি ছাত্রী টয়লেট নির্মাণ করা হয়েছে। আমি আরেকটি কথা বলবো যে ভ্যাকসিনের কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই। আমরা প্রায় 24 কোটির মতো আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, ইতিমধ্যে আমাদের দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানির মধ্যে চুক্তি হয়ে গেছে। আর তার বাইরেও আমরা নিজেরা তৈরি করার জন্য ইতিমধ্যে 10 একর জায়গা নিয়ে সেখানে আমরা যাতে তৈরি করতে পারি, ল্যাব তৈরি করা, মলিকুলার ল্যাব যেখানে টেস্টিং হবে সেটার ব্যবস্থা আমরা নিয়েছি। সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাসও আছে, কথা কথা হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরে বলে এটা হলো না কেন, ওটা হলো না কেন। আমি একটু বলবো যে এটা না বলে আগে কি ছিল আর এখন কি আছে সেটা দেখলেই তো হয়ে যায়, সেটাই দেখতে পাই। ওই যে আছে কিছু লোক তো আছে না যে যারে দেখতে নারী তার চলন বেঁকা, তো এই অবস্থায় কিছু লোক ভোগে আর কিছু একটু হতাশে এমনি ভোগে। তো সেটা নিয়ে আমার কোনো নেই। আর মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কী বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন ওই দরিদ্র মানুষের জন্য। বছরের পর বছর তিনি জেল খেটেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সেই মানুষগুলির জন্য কি কাজ করতে হবে সেটা আমি মনে করি যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কিনা সেটাই আমি যাচাই করি। ও কে কি বললো ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়ার আমার সাজে না, আমি করি না, এটা হলো বাস্তবতা। আমাদের মাননীয় একজন সদস্য উনি বাজেটেও বলছেন, বক্তৃতাও বলছেন যে স্বাস্থ্য খাত থেকে একেবারে শেষ হয়ে গেছে। আর বিএনপির এই সদস্য বলছেন ওনারা যদি আসে তাহলে নাকি সব ঠিক করে ফেলবে। তোমাদের ঠিক করার নমুনা একটু না বলে পাচ্ছি না। এত লম্বা বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল না মাননীয় স্পিকার, কিন্তু এত কথা শুনলাম আর লিখলাম, একটু না বলে কেমন করে হয় যে ওনারা এত ভালোভাবে সব ঠিক করে দেন। আমি 96 সালে সরকার আসার পর বেসরকারি খাতে যাতে হাসপাতাল তৈরি হয় সেই সুযোগ দিয়ে দিলাম।
হাসপাতালে যন্ত্রপাতি আনলে শিল্প কারখানা করতে যে সুযোগটা পায় সেই ব্যবস্থাটা করে দিলাম। এবং যতগুলি ইনস্টিটিউট কিডনি, নিউরো, ক্যান্সার থেকে শুরু সবগুলির অন্তত ছোট আকারে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং তার কাজও শুরু করে দিয়ে গেলাম। কিছু কিছু শুরু হলো। আসলে বিএনপি ক্ষমতায় এসেই ওই যে আমার নামে যত পাথর যেখানে ছিল লাগানো, মানে যত ভিত্তিপ্রস্তর সবই ভেঙে ফেলে দিল। আবার সেটাকে আবার নতুনভাবে দুটো একটা হয়তো চালু করছে, কিন্তু সেভাবে আর কাজ করেনি। কিন্তু আমরা 2009 যখন আবার আসলাম, এমনকি মাতোয়াইলের মাতৃ শিশু হাসপাতাল আমাদের করা, এবং পুরো ঢাকা এবং সারা বাংলাদেশে যেখানে উপজেলা 31 বেড ছিল সবগুলি 50 বেড, আমরা সমস্ত জেলা হিসাব করে কোন জেলায় কত রুগী হাসপাতালে যায় সেটা সার্ভে করে সেই অনুযায়ী বেড সংখ্যা বাড়ালাম। হ্যাঁ, অনেক জায়গায় লোক নিয়োগ বা এসব একটু, কারণ আমরা এগুলি করতে করতে আমাদের 5 বছর সময় শেষ। এরপর যখন বিএনপি আসলো তারপর হয়নি, আমরা দ্বিতীয়বার এসে আবার কাজগুলি করে যাচ্ছি। এ পর্যন্ত 2009 থেকে এ পর্যন্ত 15টারও বেশি বিশেষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স প্রথম পর্যায়ে, কুর্মিটোলা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খিলগাঁও 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁ 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ফকিরহাট, এবং এটা ফকিরহাট হবে না, এটা চট্টগ্রাম। আচ্ছা, 100 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন গোপালগঞ্জ, ঢাকা শিশু হাসপাতাল, এবং ঢাকা কাল এই পার্লামেন্টে কিন্তু আমরা আইন করেছি শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট নির্মাণ করার, কারণ শিশু বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের দরকার, আর বিশেষজ্ঞ করতে গেলে আমার ইনস্টিটিউট দরকার, সেই ব্যবস্থাও করে দিয়েছি। এবং ঢাকা মেডিকেল কলেজ, সেখানে আবার 2 নাম্বার, আর প্রথম একটা ছিল 800 বেডের, আমরা আরও 500 বেডের মানে দ্বিতীয় ইউনিট সেটা নির্মাণ করে দিয়েছি। সেটা প্রথমবারই সরকারি চেষ্টা করেছি। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি করেছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রুগী ছিল 300 কি 400, আর বিএনপি ক্ষমতা এসে তাদের ড্যাবের যত নেতা সব চাকরি পেল সেখানে। রুগী 300 থেকে 400, ডাক্তার 800, কেউ প্র্যাকটিসও করে না, কিছু করে না, কিন্তু ওইখানে চাকরি নিয়ে বসে থাকলো। এত ভালো ব্যবস্থা তারা করে দিয়েছিল, যা মানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এই কাহিল, রুগীর যা তাকে ডাবল ডাক্তার এখানে। এটাই তো খুব ভালো ব্যবস্থা তারা নিয়েছিল। কমিউনিটি ক্লিনিক করেছিলাম, গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা নিজেরা পায়ে হেঁটে চিকিৎসা পেত। বিএনপি ক্ষমতা এসে সেটা বন্ধ করে দিল, কারণ খালেদা জিয়া বলল যে কমিউনিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি নৌকায় ভোট দেবে, সেই জন্য ওটা বন্ধ। পরে এসে সেখানে গরু ছাগল চড়তে শুরু করলো অথবা জুয়ার আড্ডা বসতো। আবার আমরা দ্বিতীয়বার ক্ষমতা এসে আর সারা বাংলাদেশে এই কমিউনিটি ক্লিনিক আমরা আবার চালু করেছি। কমিউনিটি ক্লিনিক, পারিবারিক মানে পরিবার পরিকল্পনা, মাতৃ শিশু মঙ্গল হাসপাতাল, সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যার জন্য মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, সব দিক থেকে মানুষ আছে এবং চিকিৎসা পাচ্ছে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স, অনেকে যায় না, আমাদের দেশে বড় লোকরা কিছু হলেই ফ্রুতকে উড়ে চলে যায় বিদেশে। এবার করোনায় অনেকে যেতে পারে নাই, তারপর তারা যখন এইসব হাসপাতালে গেছে সবার চক্ষু চড়ক গাছ যে এত সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে আছে, অনেকেই সেটা জানতেই পারে নাই। তো এবার করোনা সেটা শিখিয়ে দিয়েছে। এই একটা জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে এবার উত্তাপ ছড়ালো জাতীয় সংসদেও। আলোচনায় অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন বিএনপির সংসদ সদস্যরা। জবাবে চন্দ্রিমায় জিয়াউর রহমানের লাশ থাকার প্রমাণ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এমপিরা।
বৃহস্পতিবার সংসদের শুরুতেই ন্যাশনাল আর্কাইভ অর্ডিন্যান্স 1983 রহিতকরণ বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন। তারা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নিয়ে 40 বছর পর বিতর্ক তৈরি করা উদ্দেশ্য প্রণোদিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে এখন কথা বলছেন, তার লাশের পোস্টমর্টম হয়েছে, সামরিক ট্রাইব্যুনালে বিচারও হয়েছে মাননীয় স্পিকার। সুতরাং এগুলো তো সত্য ঘটনা। আজকে জেনারেল এরশাদ জীবিত থাকলে কিন্তু উনি লজ্জা পেত। সত্য তো তাই, যেটা আপনারা লেখেন, আপনারা চাপিয়ে দেন। সরকারের সমস্ত ব্যর্থতা, ভোট চুরি, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন সবকিছু থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেবার জন্যই আজকে মৃত্যুর 40 বছর পর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়, সঠিক ইতিহাস তুলে আনার কাজ করা হচ্ছে। জিয়ার লাশ থাকার প্রমাণ দিতে বিএনপি নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। এটা আপনার প্রমাণ করতে সমস্যাটা কি আপনাদের? এটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণের ব্যবস্থা আছে, নিরপেক্ষ। আপনারই একটা কমিটি করেন, সরকার সহযোগিতা করবে। আসেন, আপনাদের দলনেত্রীকে বলেন, তারই নেতৃত্বে একটা কমিটি করেন, অসুবিধা কি হয়? জাতীয় পার্টির সংসদ সদস্যরা দাবি করেন, আগে ইতিহাস বিকৃতি শুরু হয়েছিল বিএনপির আমলেই। একটা ইতিহাস বিকৃতি তো বিএনপিও করে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও যতদিন বেঁচে ছিলেন আমি কোনো জায়গায় পড়িনি, শুনিনি, দেখিনি উনি নিজেকে স্বাধীনতার ঘোষক বলেছে। তো বিএনপিকেও ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে। তারপরে আওয়ামী লীগকে ইতিহাস বিকৃতি বন্ধের যদি করে থাকে সে আহ্বান বিএনপিকে জানাতে হবে। ইতিহাস নিয়ে রাজনীতি নয়, বরং সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরার বিষয়ে সংসদে জোর দাবি জানান সংসদ সদস্যরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটা আবেদন নিয়ে আসছিলেন, আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা আইন মন্ত্রণালয় থেকে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমরা তো এখন আমি তো বলতে পারবো না, ইয়েস নো কোনোটাই তো আমরা বলতে পারবো না। এটা প্রক্রিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে যাবে, এগুলি আপনারা সবই জানেন, এটা প্রক্রিয়াধীন রয়েছে। যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 3 মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোমিনিক রাবকে সরিয়ে আইনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লিজ ট্রাস। আফগানিস্তান ইস্যুতে সমালোচনার মুখে রাবকে সরানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর উদ্ভূত সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে দল ও দলের বাইরে বেশ কয়েকদিন ধরেই সমালোচিত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব অবশেষে নিজের পদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে। বুধবার ডাউনিং স্ট্রিট জানায় পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাবকে, তবে তাকে উপপ্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তার এই অবস্থান বা পরিবর্তনকে পদাবনতি হিসেবেই দেখছে ব্রিটিশ গণমাধ্যম। নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে লিজ ট্রাসকে। এর আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। এছাড়াও ব্রেক্সিট পরবর্তী বিশ্বব্যাপী একাধিক বাণিজ্য চুক্তি করে বেশ আলোচনায় ছিলেন লিজ ট্রাস। এমন দায়িত্ব পেয়ে সত্যি আমি অভিভূত। আমার প্রধান কাজ হবে মানুষের চাওয়াকে প্রাধান্য দেয়া। যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের সম্পর্ক উন্নয়নই হবে একমাত্র লক্ষ্য। সেই উদ্দেশ্যেই কাজ করে যাব। এদিন মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয় শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন, আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং স্থানীয় সরকার ও সম্প্রদায় বিষয়ক মন্ত্রী রবার্ট জেনেরিককে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে শক্তিশালী দল ও সরকার গড়তেই এই রদবদল। 2020 সালের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা গঠনের পর প্রথমবার মন্ত্রিপরিষদে রদবদল আনলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ক্যামেরন পার্ক শহরের বাসিন্দারা অফিসে যান বিমানে চড়ে। সপ্তাহের ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন বিমান নিয়েই। শহরটিতে একটাই সড়ক, আর সেই সড়কটি রানওয়ে। এমনকি রাস্তার নামও বোয়িং রোড। শহরটির ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িকে পাশ কাটিয়ে বিমান চলতে পারে বিনা বাধায়, যাকে বলা হয় বিমানের শহর। ক্যালিফোর্নিয়া থেকে এমন এক শহরের খবর জানাচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন।
বিভিন্ন শহরে বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে, এ শহরে বিমান চলে সেভাবেই। প্রত্যেকে রয়েছে অন্তত একটি করে ব্যক্তিগত বিমান। গাড়ির গ্যারেজের মতোই বিমান রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে। রাস্তার পাশের সাইনবোর্ডগুলো অনেকটাই নিচু, বিমানের ডানা লেগে যাতে নষ্ট না হয় সেজন্যই এই সাবধানতা। ক্যামেরন পার্কে গাড়ির পাশাপাশি হয় বিমান প্রদর্শনী। বছরে একদিন রানওয়ে বরাবর সারি করে রাখা হয় বিভিন্ন মডেলের বিমান। রানওয়ে ধরে একসঙ্গে এসব বিমানের ওড়ার দৃশ্য দেখার মতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোর অদূরে এ শহরে বাসিন্দার সংখ্যা খুব বেশি নয়। সরকারি নথিপত্রে অবশ্য ক্যামেরন পার্ক শহর নয়, এটি একটি ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি। এই ধরনের কমিউনিটি মূলত বিমানের রানওয়ে এলাকায় গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে অকেজো হয়ে পড়ে যাওয়া রানওয়েগুলোতে যুদ্ধে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত পাইলটদের থাকার জন্য ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। সেই ভাবনা থেকে 1963 সালে তৈরি হয় ক্যামেরন পার্ক। পূর্বে যা ক্যামেরন পার্ক এয়ারপোর্ট নামে পরিচিত ছিল। শহরের প্রতিটি পরিবারেরই কোনো না কোনো সদস্য একসময় পাইলট ছিলেন। বিশ্বে এমন ফ্লাই ইন কমিউনিটি রয়েছে 640টি, তার মধ্যে 610টি যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ক্যামেরন পার্ক অন্যতম। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ইভ্যালির সিইও রাসেলকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। তাজনীন, আসলে আপনি জানেন যে বহুল আলোচিত যে ই কমার্স প্রতিষ্ঠান এই ভ্যালির বিরুদ্ধে কিন্তু অনেকদিন যাবতীয় আসলে বিভিন্ন সংস্থা তদন্ত করছে এবং আজকে এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে তার যে বাসা মোহাম্মদপুরে, সেই বাসায় আসলে র্যাব ঘিরে রেখেছে এবং তাকে গ্রেফতারও করেছে র্যাব। তবে আটক করছে র্যাব। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে আলোচিত যে ই কমার্স প্রতিষ্ঠান এই ভ্যালির বিরুদ্ধে কিন্তু যেই অভিযোগগুলি রয়েছে, যে প্রথম বাণিজ্য মন্ত্রণালয় আসলে চিঠি দিয়েছিল দুদককে চিঠি দিয়েছিল যে অনুসন্ধান করার জন্য, যে তারা বিশাল যে বিভিন্ন ধরনের পণ্যের বিশাল মূল্য ছাড় দিয়ে গ্রাহকদেরকে যে তারা আকর্ষণ করতে এবং গ্রাহকদের কাছ থেকে অগ্রিম বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে কিন্তু বিশাল অঙ্কের টাকা তারা অগ্রিম নিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু গ্রাহকদেরকে নির্দিষ্ট সময়ে পণ্য যেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল তা কিন্তু আসলে সরবরাহ না করার কারণে অনেক গ্রাহকরাই কিন্তু এসে ভোগান্তির শিকার হয়েছে। এবং এই সময় বিভিন্ন সময় কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে সেগুলি কিন্তু দুদক খতিয়ে দেখেছে এবং দুদক আদালতে মহানগর দায়রা জজ আদালতে একটি চিঠি দিয়েছিল জুলাই মাসে, যে এই ভ্যালির যে এমডি এবং চেয়ারম্যান তাদেরকে দেশ থেকে আসলে নিষেধাজ্ঞার আবেদন করেছিল এবং সেই আদালতে কিন্তু তাদের আবেদনটি মঞ্জুর করে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তারপর থেকে কিন্তু আসলে ইভ্যালির এমডি এবং চেয়ারম্যান তাদের বিরুদ্ধে যেই সব অভিযোগগুলি উঠেছে যে তারা পণ্য ডেলিভারি দিতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন সময় গ্রাহকরা কিন্তু তাদের অফিসে এসে তাদের যে নির্দিষ্ট সময় এসে কিন্তু তাদের পণ্য ডেলিভারি পায়নি। বিভিন্ন সময় তারা আশ্বাস দিয়েছে যে একে একে তাদের গ্রাহকদের পণ্য ডেলিভারি দেবে, কিন্তু তাদের সরবরাহ করা হয়নি। এবং সেই সূত্রে কিন্তু আজকে র্যাব দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় এখানে অভিযান চালিয়েছে এবং তাদের বাসাটি পুরোটা ঘিরে রেখেছে এবং ঘিরে রাখার পরবর্তীতে এখন কিন্তু গ্রেফতার হয়েছেন তিনি। তো আরেকটা বিষয় জানিয়ে রেখেছি, আসলে তাদের যে টাকার যে গরমিলটা, যে আসলে বিপুল পরিমাণ টাকা কিন্তু তারা গ্রাহকদের কাছ থেকে নিয়েছিল, যে অগ্রিম পণ্য ডেলিভারি দেওয়ার আগেই কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছিল, যে 50% অফার, 30% বিভিন্ন মূল্য ছাড় কিন্তু তারা দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা কিন্তু তারা নিয়েছিল। কিন্তু নিয়ে কিন্তু দেখা যায় যে গ্রাহকরা কিন্তু দীর্ঘ সময় তাদের অপেক্ষার পর, কোনোটা 3 মাস অথবা 6 মাস এরকম সময় কিন্তু তারা নিয়েছিল। তো এই দীর্ঘ সময় নেওয়ার পরেও কিন্তু গ্রাহকরা যখন পণ্য পায়নি তখন কিন্তু গ্রাহকরা তাদের প্রতি আস্থা হারিয়েছে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সম্পদের অনুসন্ধান করে দেখা যায় যে যেই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ টাকা তারা গ্রাহকদের কাছ থেকে নিয়েছে, কিন্তু সেই অনুযায়ী তাদের যে সম্পদের পরিমাণ, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকার পরিমাণ অনেক কম। সেই ক্ষেত্রে তারা বিদেশে টাকা পাচার করেছে কিনা সেই বিষয়টি কিন্তু দুদক অনুসন্ধান করেছে এবং দেখেছে যে তাদের টাকার বিপুল পরিমাণ গরমিল রয়েছে।
এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু টাকা পাচার এবং মানি লন্ডারিংয়ের যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু দুদক তদন্ত করেছে এবং তদন্ত করে কিন্তু দেখা যায় যে চলমান রয়েছে তদন্তটি। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে তারা আসলে কি দেশে আছে কিনা বা চলে গেছে কিনা, এই ক্ষেত্রে যে গ্রাহকদের মধ্যে বিভিন্ন শঙ্কার সৃষ্টি হয়। এবং এর মধ্যে আমরা দেখেছি শুধু ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নয়, ইভ্যালি ছাড়াও যে অন্য যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই ধরনের এই অভিযোগগুলি কিন্তু গ্রেফতার করা হয়েছে ইভ্যালির সিইও রাসেলকে। সে বিষয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে তার বাসায় র্যাবের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের খবর পেয়ে রাসেলের বাড়ির সামনে ভিড় করতে থাকেন ইভ্যালির গ্রাহকরা। এ সময় নিজেদের পাওনা ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান তারা। ঘণ্টাখানিকের অভিযান শেষে ইভ্যালি প্রধানকে নিয়ে বেরিয়ে আসে র্যাবের দল। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা এই ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এর আগে প্রতারণার অভিযোগে বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন রিপোর্টার সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, আসলে প্রতারণা এবং আত্মসাতের দায়ের করা যে মামলা গুলশান থানায়, সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে র্যাব অভিযান চালিয়েছে এবং এই মোহাম্মদ রাসেলকে তার বাসা থেকে গ্রেফতার করেছে ইভ্যালির যিনি সিইও। তো আসলে একটা বিষয় জানিয়ে রাখি যে এরপর থেকে কিন্তু এই যে এখন থেকে আধা ঘন্টা আগে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এরপর থেকেই এই ইভ্যালির যেসব ব্যবসায়ীরা ইভ্যালিতে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দিত, অর্থাৎ তাদের পণ্য ইভ্যালির কাছে বিক্রি করে তারা ব্যবসা করত, সেই যেই ব্যবসায়ীরা এবং কিছু গ্রাহককেও আমরা দেখেছি যারা বিভিন্ন সময় অর্ডার করেছে, পণ্যের অগ্রিম টাকা প্রদান করেছে কিন্তু এখনও টাকা পাননি। সেসব গ্রাহকদেরকেও কিন্তু আমরা দেখেছি এখানে যখন অভিযান চলে তখন থেকে কিন্তু অবস্থান নিতে এবং ইভ্যালির যিনি এমডি আছেন, সিইও আছেন মোহাম্মদ রাসেল, তাকে গ্রেফতারের প্রতিবাদে তারা এখানে বিক্ষোভ করেছে। এবং তারা যেটা বলছেন, তাদের দাবি যে দীর্ঘদিন ধরে ইভ্যালির সাথে তারা যে ব্যবসা করে যেসব টাকা তারা ইভ্যালির কাছে আটকে আছে, এখন যদি ইভ্যালির এমডিকে বা সিইওকে যে গ্রেফতার করা হয়েছে, এতে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে তারা অনিশ্চয়তায় পড়েছেন। এবং তারা যেটা বলছেন যে এই ইভ্যালির এমডিকে যদি সিইওকে যদি গ্রেফতার করা না হতো, সেই ক্ষেত্রে তারা হয়তো বা টাকা পাওয়ার যে 6 মাসের তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটাতে তারা টাকা পাওয়ার ক্ষেত্রে তারা আশাবাদী ছিলেন। কিন্তু এখন তারা খুবই বিক্ষোভ করছেন এবং তারা মুক্তিরও দাবি জানিয়েছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে ইভ্যালি কিন্তু তাদের বিভিন্ন পণ্যের বিশাল ছাড়ের মূল্য ছাড়ের যে অফার দিয়ে গ্রাহকদেরকে তাদের প্রতিষ্ঠানে অর্ডার করার জন্য যে টেনেছিলেন লোভনীয় অফার দিয়ে, এর ফলে কিন্তু প্রথম থেকেই ইভ্যালির কার্যক্রমের প্রথম থেকেই এখন পর্যন্ত বিভিন্ন গ্রাহক কিন্তু বিপুল অঙ্কের টাকা তাদের আটকে আছে। তারা বিভিন্ন সময় বিনিয়োগ করে কিন্তু সেই টাকা বিভিন্ন অর্ডার দিয়ে সেই পণ্য কিন্তু এখনো পাননি। আবার কেউ পেয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক গ্রাহক এরকম একটা হতাশার মধ্যে কিন্তু আছে এবং অনিশ্চয়তার মধ্যে আছে। এবং এর ফলে দেখা যায় যে তাদের যে আর্থিক যে লেনদেনের যে গরমিল, সেই গরমিলের কারণে কিন্তু গত জুলাই মাসে আসলে দুদকের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় আদালতে যে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে। এবং আদালত কিন্তু ইভ্যালির যিনি সিইও এবং চেয়ারম্যান আছেন তাদের দুজনেরই দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং এরপর থেকে কিন্তু তার নজরদারি ছিল এবং আজকে তাদেরকে র্যাব অভিযান করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। জাপানি 2 শিশুর অভিভাবকত্বের বিষয়ে এবার নতুন সিদ্ধান্ত দিয়েছেন আদালত। কাল থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত একদিন মা ও একদিন বাবা নিয়ম করে সন্তানদের সঙ্গে থাকবেন। 2 শিশুর ভবিষ্যতের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার উপর জোর দিতেই আদালতের এই চেষ্টা বলে জানান আইনজীবী।
অভিভাবকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় আদালতের নির্দেশে গুলশানের ভাড়া করা বাসায় জাপানি 2 শিশুর সঙ্গে 15 দিন সময় কাটিয়েছেন বাবা মা, কিন্তু তাতেও মেলেনি সমাধান। বৃহস্পতিবার এ বিষয়ে নতুন সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট। শুক্রবার থেকে আগামী 10 দিন একদিন বাবা ও একদিন মা নিয়ম করে সন্তানদের সময় দেবেন নাকানো ইমরান দম্পতি। সেই সঙ্গে 2 সন্তানের বেড়ে ওঠার সুস্থ পরিবেশের উপর জোর দিয়েছেন আদালত। জাপান থেকে তো তিনিই প্রথম নিয়ে এসেছেন, আমরা তো জাপান থেকে নিয়ে আসিনি, সেই জন্য আবার তার জাপান যেতে কোনো বাধা থাকার কথা নয়। এই প্রেক্ষাপটে আদালত বলেছেন যে আগামী 28 তারিখ পর্যন্ত সময় দেয়া হলো, একটি সময় বেঁধে দিয়েছেন। এই 28 তারিখ পর্যন্ত মা থাকবে একদিন, বাবা থাকবে একদিন। এই সময়টুকুর মধ্যে আমরা এই বিষয়টাকে আলাপ আলোচনা করে সিনিয়র আইনজীবী সহকারে কোনো অ্যামিকেবল সেটেলমেন্টে বা বন্ধুত্বপূর্ণ কোনো সমাধানে পৌঁছা যায় কিনা সেই আলাপ আলোচনা করার জন্যই মূলত 28 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়টুকুতে মা এবং বাবা দিন ভাগ করে বাচ্চাদের সঙ্গে থাকবেন। জাপানের আইন অনুযায়ী সন্তানরা 18 বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকেন। এমন আইনের কারণে জাপানি নারী এরিকো পান 2 সন্তানের অভিভাবকত্ব পালনের বৈধতা। সেই সূত্রে বৃহস্পতিবার আদালতে 2 সন্তানকে জাপানে নিয়ে যাওয়ার আবেদন জানান নাকানো এরিকো, কিন্তু আদালত জানান অন্য দেশের আদালতের প্রতি সম্মান রয়েছে। দেশের ভাবমূর্তির স্বার্থে তার সম্মান যেমন রাখতে হবে, তেমনি একটি সুষ্ঠু সমাধানের পথও তৈরি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।